শেষ পর্যন্ত কিনা আমি এই গম্ভীর গোমরামুখ রহস্যজনক ব্যক্তি আহিয়ানের প্রেমে পড়লাম। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার এই খাটাসটার প্রেমেই পড়তে হলো। অফিসার, আমার ছোট বোন কাল রাত থেকে নিখোঁজ, আর আপনারা বলছেন রিপোর্ট লিখবেন না। আমরা বলছি না যে রিপোর্ট লিখবো না, শুধু একটু অপেক্ষা করতে বলছি। অপেক্ষা? গত ৩ ঘন্টা যাবত আমি অপেক্ষা করছি এইখানে, অথচ কাজের কাজ কিছুই হচ্ছে না। আর একটু অপেক্ষা করুন। কথাটা শুনেই ঈশার পায়ের রক্ত মাথায় উঠে গেল। কিছু বলতে যাবে তার আগেই পেছন থেকে একটা কণ্ঠস্বর শুনতে পেল সে। আর অপেক্ষা করতে হবে না, আমি এসে গেছি। কণ্ঠস্বর শুনে ঈশা পেছন ফিরে তাকিয়ে দেখে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়ালিস্ট আহিয়ান আহানাফ দাঁড়িয়ে আছেন। 5 ফিট 9 ইঞ্চি উচ্চতা, ফর্সা চেহারায় ছোট ছোট দাড়ি, আর ডান গালের মাঝখানটায় কালো কুচকুচে ছোট্ট একটা তিলটাই যেন তাকে আরো আকর্ষণীয় দেখতে লাগছে। কিছুক্ষণ সেই সুদর্শন পুরুষটার দিকে হাঁ হয়ে তাকিয়ে থাকতেই পুলিশ অফিসারের কথায় ঈশার ধ্যান ভাঙে। স্যার, আপনি চলে এসেছেন, প্লিজ স্যার বসুন। আহিয়ান চেয়ারে বসতে বসতে ঈশার উদ্দেশ্যে বললেন, মিস ঈশা, ছোট বোনের নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখাচ্ছে আপনাকে। আমার বোন কাল রাত থেকে বাড়ি ফেরেনি, তাকে কোথাও খুঁজেও পাচ্ছি না। আমার কি দুশ্চিন্তা করা উচিত নয় বলুন? হ্যাঁ, অবশ্যই উচিত। তবে এখন আর হতে হবে না। আপনার বোন সুরক্ষিত অবস্থায় আছে। আসাদ, ছবিটা তোমার ম্যামকে দেখাও। তার পাশে দাঁড়িয়ে থাকা তার অ্যাসিস্ট্যান্টকে উদ্দেশ্য করে বললেন। আসাদ নামের লোকটা ঈশার দিকে একটা ছবি এগিয়ে দিল। ছবিতে তার বোনকে হাত পা বেঁধে একটি চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তার মানে নিশাকে আপনিই কিডন্যাপ করেছেন? হ্যাঁ। নির্বিকার ভঙ্গিতে উত্তর দিলেন। অফিসার, আপনার সামনে এই লোকটা বলছে সে আমার বোনকে কিডন্যাপ করেছে, ছবিও দেখালো, অথচ আপনারা কিছুই করছেন না। ম্যাডাম, আপনি প্লিজ উত্তেজিত হবেন না, স্যারের কথা আগে শুনুন। কি শোনার আছে আর? আপনারা সকলে মিলে আমার বোনকে আটকে রেখেছেন। কি চান আপনারা আমাদের কাছে? বলতে বলতে কেঁদেই দিল ঈশা। আহিয়ান চেয়ার থেকে উঠে ঈশার মুখোমুখি এসে দাঁড়ালেন। কিছুই চাই না। আপনার বোনকেও সুরক্ষিত অবস্থায় আপনার কাছে পৌঁছে দেয়া হবে। তবে একটা শর্ত আছে। শর্ত? কান্না থামিয়ে তার কথা মনোযোগ দিয়ে শুনছে ঈশা। আপনাকে বিয়ে করতে হবে আমাকে। আহিয়ানের কথা শুনে ঈশা অবাকের শেষ সীমায় পৌঁছে গেছে। লোকটা কি পাগল হয়ে গেছে? এসব কি বলছেন আপনি? আপনার মাথা ঠিক আছে? আমি কেন আপনাকে বিয়ে করতে যাব? আমি ঠিকই বলছি। আপনার কাছে 5 মিনিট সময় আছে মিস ঈশা। ভেবে দেখুন, আমাকে বিয়ে করবেন নাকি আপনার বোনের লাশ চান আপনি? সিদ্ধান্ত আপনার। অফিসার, আপনার সামনে লোকটা আমাকে যা নয় তাই বলছে। আমার বোনকে আটকে রেখেছে, অথচ আপনি কিছুই করছেন না। ঈশা দেখলো অফিসার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তার আর বুঝতে বাকি রইল না সবই আহিয়ানের কাজ। উপায় অন্তর না পেয়ে রাজি হয়ে গেল ঈশা। এখন আপনাদের পরিচয়টা দিয়ে দেই। গল্পের নায়িকা ঈশা আহমেদ। তার পরিবার বলতে শুধু তার ছোট বোন নিশা। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হলেও সেটা বেশি দিন স্থায়ী হয়নি তাদের। ঈশার বোনের জন্মের সময় ঈশার মা মারা যান, আর তার যখন 9 বছর বয়স তখন তার বাবাও অ্যাক্সিডেন্টে মারা যান। তাকে শেষ দেখাও দেখতে পায়নি সে, কেননা তার লাশ খুঁজে পাওয়া যায়নি। অন্যদিকে এতক্ষণ যে এসব কাণ্ড ঘটালো সে এই গল্পের নায়ক আহিয়ান আহনাফ। মা আফসানা বেগম ও বোন আরিয়াকে নিয়েই তার পরিবার। তার বাবা আফজাল আহনাফ আজ থেকে প্রায় 17 বছর আগে মারা গেছেন। এখন গল্পে ফেরা যাক, বাকি কাহিনী গল্পের সাথে থাকুন, জেনে যাবেন আস্তে আস্তে। বর্তমানে বউয়ের সাজে আহিয়ানের পাশে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে ঈশা, আর সে ভাবছে এটা বাড়ি নাকি প্রাসাদ। আহিয়ান বলে উঠলেন, আমার পরিবারের কেউ কিছু জিজ্ঞেস করলে বলবে আমরা ভালোবেসে বিয়ে করেছি। যদি কারো সামনে নিজের মুখ খোলো, তার ফল খুব খারাপ হবে। ঈশা শুধু মাথা নাড়ালো। এরপর বাড়ির ভেতরে ঢুকতেই ঈশা তো চরম অবাক। এ আমি কি দেখছি? বাড়ির ভেতরে ঢুকে ঈশা তো চরম অবাক। এ আমি কি দেখছি? ঈশার বোন নিশা একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলছে। ঈশা বুঝলো মেয়েটা হয়তো আহিয়ানের ছোট বোন। কিন্তু নিশা এ বাড়িতে কি করছে? ওকে কিডন্যাপ করা হয়েছে, তাহলে এখানে কেমনে আসলো ও?
ওর হাত পা বাঁধা, ছবি বা আসলো কোথা থেকে? ঈশার এসব ভাবনার মাঝেই নিশা আর মেয়েটি তাদের সামনে এসে দাঁড়ালো। নিশা ঈশার পাশে এসে দাঁড়িয়ে বলল, কে রে আপু, তলে তলে এত কিছু, আমাকে একবার বললিও না। নিশার কথায় ঈশার ধ্যান ভাঙলো। নিজেকে সামলিয়ে নিশাকে সে বলল, তুই এখানে কিভাবে আসলি? তোকে না। হ্যাঁ হ্যাঁ, আমাকে কিডন্যাপ করা হয়েছিল। আহিয়ান ভাইয়াই তো আমাকে গুন্ডাদের হাত থেকে বাঁচালো। নিশার কথার কোনো কিছুই ঈশা বুঝতে পারছে না। নিশাকে তো আহিয়ানই কিডন্যাপ করেছিল। তাহলে নিশা কেন বলছে যে আহিয়ান তাকে বাঁচিয়েছে? আর আহিয়ান আমাকে বিয়েই বা করলেন কেন? আমাকে বিয়ে করে তার লাভ কি? এরকম হাজারটা প্রশ্ন ঈশার মাথায় কিলবিল করছে, আর তার সব প্রশ্নের উত্তর আছে। ওই খাটাস আহিয়ানের কাছে। এসব ভাবনার মাঝে একজন মধ্যবয়স্ক মহিলা ঈশার সামনে এসে দাঁড়ালেন। আহিয়ানকে উদ্দেশ্য করে বললেন, শেষ পর্যন্ত নিজের জেদটাই রাখলি তো আইয়ান, একা একা গিয়ে বিয়ে করে আসলি। মা, আমি তো আগেই বলেছিলাম। সে যাই হোক, মিষ্টি একটা বৌমা এনেছিস আমার জন্য, আর আমি এতেই খুশি। বৌমা, বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে এসো। আরে ভাবি, ভিতরে এসো। আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। তুমি সত্যিই খুব মিষ্টি দেখতে। বলেই আরিয়া ঈশার হাত ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। আমার ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। তুমি সত্যিই খুব মিষ্টি দেখতে। বলেই আরিয়া ঈশার হাত ধরে তাকে বাড়ির ভেতরে নিয়ে গেল। এমন সময় একজন লোক হাতে মোবাইলের দিকে এক মনে তাকিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করলো। মোবাইলের দিকে নজর স্থির রেখে আহিয়ানের উদ্দেশ্যে বললেন, কিরে আহিয়ান, আমাকে এত জলদি বাড়ি আসতে বললি কেন? বলে মুখ তুলে তাকালো ঈশার আর আহিয়ানের দিকে। আহিয়ান, তুই বিয়ে করেছিস? তাকে দেখিয়ে বোঝা যাচ্ছে অবাকের চরম পর্যায় থেকে লাফ দিয়ে টুপ করে পৃথিবীতে পড়েছেন। আরিয়া বলে উঠল, এ কি মাহাদি ভাই, আপনি না ভাইয়ার বেস্ট ফ্রেন্ড? আপনাকেও ভাইয়া বিয়ের ব্যাপারে কিছুই বলেনি? না, আমি তো এখানে এসে জানলাম। একটা অন্ধকার ঘরের ঠিক মাঝখানটায় একটা টিমটিমে বাতি জ্বলছে। আবছা আলোয় টেবিলের উপর ছড়িয়ে থাকা কাগজপত্র আর এক কোণায় খুব সযত্নে রাখা একটি ফটো ফ্রেম দেখা যাচ্ছে। ফটো ফ্রেমে রয়েছে দুজন হাস্যোজ্জ্বল মেয়ের ছবি। ঘরের কোণায় একটি চেয়ারে একজন মধ্যবয়স্ক পুরুষ রক্তচক্ষু নিয়ে বসে আছে। তার দৃষ্টি স্থির হয়ে আছে সামনে দাঁড়িয়ে থাকা 24 থেকে 25 বছরের দুটো ছেলের দিকে। তোদের বলেছিলাম না ওদের দুজনের উপর সব সময় নজর রাখতে? এত কিছু হয়ে গেল অথচ তোরা কিছুই জানতে পারলি না। সরি স্যার, ভুল হয়ে গেছে। দুজন ছেলের মধ্যে একজন কথাটা বলতেই মধ্যবয়স্ক লোকটি হুঙ্কার দিয়ে উঠলেন, ভুল হয়ে গেছে, কোনো কাজ তোরা ঠিকভাবে করতে পারিস না। একটু থেমে, ওদের ব্যাপারে সব খোঁজ খবর নে আর সব সময় নজর রাখবি ওদের উপরে। এখন যা এখান থেকে। দুজনেই চলে গেল। মধ্যবয়স্ক লোকটা ফটো ফ্রেম হাতে নিয়ে সযত্নে হাত বুলিয়ে আবারও আগের জায়গায় রেখে দিলেন। এদিকে আহিয়ান, তুই এসবের মধ্যে ঈশাকে জড়িয়ে ঠিক করছিস না। মাহাদির কথা শুনে আহিয়ান দীর্ঘশ্বাস ছাড়ে। আমাদের ঈশাকে ব্যবহার করতে হবে, এছাড়া আর কোনো রাস্তা নেই। মাহাদি আর কথা বাড়ালো না, কারণ সে জানে আহিয়ান এখন তার কোনো কথাই শুনবে না। আর ঈশাকে তো সে বিয়ে করেই ফেলেছে, কিছু বলেও লাভ নেই। মাথায় এক ছুরি প্রশ্ন নিয়ে আহিয়ানের রুমের মধ্যে পাইচারি করছে ঈশা। উদ্দেশ্য আহিয়ান ঘরে আসলেই তার দিকে এক ঝুড়ি প্রশ্ন ছুঁড়ে মারবে সে। নিশা আর আরিয়া ঈশাকে এ ঘরে রেখে গেছে। গত 1 ঘন্টা ধরে অপেক্ষা সে করছে আহিয়ানের, অথচ তার আসার নাম গন্ধও নেই। আহিয়ান ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলেন। ঈশা তার দিকে তেড়ে গিয়ে বলল, আপনি আমাকে বিয়ে করলেন কেন? আমাকে বিয়ে করে আপনার কি লাভ? নিশাকে কিডন্যাপ কেন করেছিলেন আপনি? আর নিশা এ বাড়িতে কি করছে? আমাকে এই বাড়িতে কেন এনেছেন? এইসবের পেছনে আপনার উদ্দেশ্য কি? একদমে সবগুলো প্রশ্ন করে হাঁপাতে লাগলো ঈশা। আর আহিয়ান তার দিকে কিছুক্ষণ চোখ ছোট ছোট করে তাকিয়ে থেকে বললেন, সময় মতো সব জানতে পারবে। বলেই আলমারি থেকে জামা কাপড় বের করে ওয়াশরুমে চলে গেলেন। আর ঈশা বোকার মতো তার যাওয়ার দিকে তাকিয়ে আছে। আমি তাকে এতগুলো প্রশ্ন করলাম আর তিনি এতটুকু বলেই চলে গেলেন। আহিয়ান ওয়াশরুম থেকে বের হয়ে বলল, এমন বোকার মতো দাঁড়িয়ে আছো কেন? আমি তো বললাম সময় হলে সব জানতে পারবে, আর ততদিন আমার স্ত্রীর পরিচয়ে এখানেই থাকতে হবে তোমাকে। আমাদের দুজনের ভেতরের কথা বাইরের কেউ যেন জানতে না পারে।
কথাটা ভালোভাবে মাথায় ঢুকিয়ে রাখো। তোমার বোন কিন্তু এই বাড়িতেই থাকবে। যেটাই করবে ভেবে করো। বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। চোখ বন্ধ করে বললেন। আলমারিতে তোমার জামা কাপড় সব রাখা আছে। ঈশা সেভাবেই কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। সে ভালোভাবেই বুঝে গেছে। এই খাটা শাহিয়ান আমার কোনো প্রশ্নেরই উত্তর দিবে না। এইসবের মধ্যে ঘোর রহস্যের গন্ধ পাচ্ছি। আমার সব প্রশ্নের উত্তর বের করতেই হবে। ঈশা সব চিন্তা ভাবনা দূরে ফেলে আলমারি খুলল। সে দেখলো অনেকগুলো থ্রি পিস আর শাড়ি রাখা আছে। সেখান থেকে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়লো ঈশা। ফ্রেশ হয়ে এসে ঈশা পড়লো আরেক বিপদে। উনি তো বিছানায় শুয়ে আছেন, ঘুমিয়েও গেছেন বোধহয়। আমি তাহলে কোথায় ঘুমাবো? ওনার সাথে বিছানায় ঘুমানো অসম্ভব। আমি তো ওনাকে স্বামী হিসেবে মানিই না। আগে পিছে না ভেবে সোফায় গিয়ে শুয়ে পড়ল ঈশা। আবারও আগমন ঘটল নতুন এক সকালের। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এসে ঈশা দেখলো আহিয়ান এখনো ঘুমাচ্ছেন। সে নিচে নেমে এসে রান্নাঘরের দিকে গেল। দেখলো তার শাশুড়ি মা রান্না করছে। তাকে দেখে মুচকি হাসলেন। ঈশা তাকে সাহায্য করতে লাগলো আর এটা ওটা নিয়ে কথা বলতে লাগলো। ঈশার যাওয়ার অনেকক্ষণ পরই আহিয়ানের ঘুম ভাঙে। ফ্রেশ হয়ে এসে বাইরে যাবে বলে রেডি হচ্ছে। আজ সে তার ভালোবাসার মানুষটির সাথে দেখা করতে যাচ্ছে, তাই মনে মনে খুশিও হচ্ছে। রান্না শেষ হলে ঈশা ঘরে এসে দেখে। খাটাসটা রেডি হচ্ছে, বোধহয় কোথাও যাবে। ঈশার দিকে এক পলক তাকিয়ে নিজের কাজে মনোযোগ দিলেন আহিয়ান। যাওয়ার আগে বলে গেলেন। তুমি যে কোম্পানিতে চাকরি করতে সেখান থেকে রিজাইন নেওয়া হয়ে গেছে। বাড়িতে থাকবে তুমি। আর যদি চাও আমার কোম্পানিতে চাকরি করতে পারো। মোট কথা আমার চোখের সামনে থাকতে হবে তোমাকে। কি? কোনো কিছুই না বলেই চলে গেলেন আহিয়ান। আর ঈশা ভাবছে গত দুদিন ধরে তার সাথে কি কি ঘটেছে। মনে হচ্ছে অবাকের শেষ পর্যায়ে গিয়ে চিৎপটাং হয়ে শুয়ে থাকাই এখন বোধহয় বাকি আছে তার। মাহাদি আহিয়ানের সাথে কথা বলার উদ্দেশ্যে তার ঘরের দিকেই যাচ্ছে। একদিকে মাহাদি সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছে, অন্যদিকে নিশা সিঁড়ি দিয়ে নিচে নামছে। দুজনেরই মনোযোগ নিজেদের ফোনের উপর স্থিত। অতঃপর মাহাদি নামক ব্যক্তি ও নিশা নামক ব্যক্তির সংঘর্ষে তাদের দুজনের ফোনই পড়ে গিয়ে চুরমার। দুজনেই একে অপরের দিকে অগ্নি চক্ষু নিয়ে তাকালো। নিশা বলে উঠল। এই যে, আপনি চোখে দেখেন না, নাকি সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায়? দিলেন তো আমার সাথের ফোনটা ভেঙে। কি বললেন? আমি চোখে দেখতে পাই না? আপনি তো নিজেই অন্ধ। আমার ফোনটার কি হাল করেছেন আপনি? এই, আপনি নিজের দোষ আমাকে দিচ্ছেন কেন? হ্যাঁ, আপনি তো বোধহয় সব সময় ফোনের ভেতর ঢুকে গিয়ে চলাফেরা করেন। কালকেও তো তাই দেখলাম। নিজের দোষ স্বীকার না করে উল্টো তর্ক করছেন। আপনি আহিয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড না হলে মেরে তক্তা বানিয়ে ফেলতাম একদম। কি? নিশা আর মাহাদির চিল্লাচিল্লি শুনে আরিয়া ঘর থেকে বেরিয়ে আসে। এই, তোমরা এভাবে চিল্লাচিল্লি করে বাড়ি মাথায় তুলছো কেন বলো তো? চিল্লাচিল্লি তো করছে এই লোকটা, আমি কোথায় করলাম? এ মা, আমার তো কোচিং আছে, কত দেরি হয়ে গেল আমার। সব হয়েছে এই লোকটার জন্য। বলে নিশা হানহনিয়ে বেরিয়ে গেল। মেয়েটাকে বলো তো আরিয়া? কালকেও বোধহয় দেখেছিলাম। ও হলো নিশা, ঈশা ভাবির ছোট বোন। ঈশা ভাবির মতো সুইট একটা মেয়ের এত ডেঞ্জারাস বোন আমি তো ভাবতেই পারছি না। একটু থেমে। যাই হোক, আহিয়ান কোথায় বলো তো? ভাইয়া তো বাড়িতে নেই, সকালবেলা বেরিয়েছে। ও, তাহলে আমি আসি এখন। কফি শপে বসে আছে আহিয়ান। তার সামনে বসে আছে কুহু। কুহু একদিকে আহিয়ানের ফুফাতো বোন, অন্যদিকে তার ভালোবাসা। কুহুও ভালোবাসে আহিয়ানকে। নীরবতা ভেঙে কুহু বলে। দেখো, ভালোবেসে ফেলো না যেন ঈশাকে। এসব তুমি কি বলছো কুহু? আমি কেন ঈশাকে ভালোবাসতে যাব? তোমরা পবিত্র বন্ধনে আবদ্ধ। পবিত্র সম্পর্কের প্রতি ভালোবাসা জন্মাবে, এটাই স্বাভাবিক। আমি তোমায় ভালোবাসি কুহু। তুমি তো সবই জানো কেন আমি ঈশাকে বিয়ে করেছি। আমাদের দুজনের মাঝে কেউ আসবে না। তাই যেন হয়। কুহু, তুমি সাবধানে থেকো। আর এই কয়েকদিন আমাদের দেখা না করাই ভালো। হুম। কাল আমি ফ্রান্স যাচ্ছি বাবার কাছে। চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। হ্যাঁ, চলো। নদীর ধারে মুখে মাস্ক, চোখে সানগ্লাস আর মাথায় ক্যাপ পরে দাঁড়িয়ে আছে একজন লোক। তাকে দেখে চেনার কোনো উপায় নেই। লোকটা পকেট থেকে নিজের ফোন বের করে কারো কাছে কল দেয়। ফোন রিসিভ হতেই সে গম্ভীর। অস্বাভাবিক কিছু চোখে পড়েছে?
ফোনের ওপাশ থেকে জবাব এলো। স্যার, কাল থেকে বাড়িটার আশেপাশে অপরিচিত মানুষের আনাগোনা দেখছি। আমি ঠিকই ধরেছিলাম, লোকটা আমাদের উপর নজর রাখার জন্য লোক লাগাবে। চোখ কান খোলা রাখো। আমার শ্বশুর মশাইকে ধরতে হলে তার পাঠানো লোকগুলোকেই আগে ধরতে হবে। জি স্যার। বিকেলবেলা বাড়ির সকলের জন্য নাস্তা বানাবে বলে রান্নাঘরে এলো ঈশা। ঈশার শাশুড়ি মা প্রথমে মানা করলেও তার অনুরোধে তিনি আর না করতে পারেননি। নিশা আর আরিয়া এসেছিল ঈশাকে সাহায্য করতে, কিন্তু সে ওদেরকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে পাঠিয়ে দিল, কারণ তার মাথায় এখন দুষ্টু বুদ্ধি ঘুরপাক খাচ্ছে। সুন্দর মতো নাস্তা বানিয়ে ডাইনিং টেবিলে সাজিয়ে সবাইকে ডাক দিল ঈশা। সবাই খেতে বসতেই আহিয়ান বাড়িতে ঢুকলেন। তার মা তাকে নাস্তা খেয়ে যেতে বললেন, আর তিনিও বাধ্য ছেলের মতন খেতে বসলেন। তা দেখে ঈশা বাঁকা হাসি দিল। আহিয়ান কফির মগটা হাতে নিয়ে চুমুক দিতেই থু থু আওয়াজ করতে লাগলেন। এটা কি কফি নাকি লবণের শরবত? চোখ মুখ কুঁচকে কথাটা বলতেই ঈশা আহিয়ানের মায়ের উদ্দেশ্যে বলল, দেখেছেন মা, আমাদের একটু ঝগড়া হয়েছে বলে আপনার ছেলে আমার বানানো খাবারটাকে খারাপ বলছে। আয়ান, বৌমা এত কষ্ট করে রান্না করলো আর তুই ওকে এভাবে বলছিস? আর কিসের লবণের কথা বলছিস তুই? কফিতে লবণ আসবে কোথা থেকে? আমরাও তো কফি খেলাম। মা, এই বলতে না দিয়ে আয়ান, চুপ করে খা, আর কোনো কথা না। তার মায়ের কথার উপর আহিয়ান আর কিছু বললেন না। কফির মগে একটু পরপর চুমুক দিচ্ছেন। ঈশা ওনার দিকে আর চোখে তাকিয়ে আছে, আর আহিয়ান তার দিকে খাইয়ে ফালামো লুক নিয়ে তাকিয়ে আছেন। ঈশা মনে মনে এসে গড়াগড়ি খাচ্ছে। অন্যদিকে আহিয়ানের অবস্থা ছেড়ে দে মা, কেঁদে পাচ্ছি। আহিয়ান আর না পেরে কাজ আছে বলে দ্রুত উঠে চলে গেলেন। ঈশা তো তার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো। এবার বুঝবে আমাকে বিয়ে করার স্বাদ। আহিয়ান ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তার মুখের নোনতা ভাবটা যাচ্ছেই না। বিছানায় গিয়ে টান টান হয়ে শুতেই আবার লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। এ কি, পুরো বিছানায় পানি কেন? আহিয়ান বুঝলো এটা ঈশারই কাজ। রাগে ফুসফুস করতে লাগলো সে। ঈশা ভয়ে আর ঘরে গেল না, সোজা নিশার ঘরে চলে এলো। সে দেখলো নিশা আর আরিয়া বসে বসে গল্প করছে। ঈশাও ওদের সাথে যোগ দিল। আজকের সব ঘটনা ওদের বলল। তার কথা শুনে ওরা দুজনেই হো হো করে হেসে উঠল। রাতের বেলা খাওয়ার পর্ব শেষ করে আহিয়ানের ঘরের সামনে পায়চারি করছে ঈশা। সে ভেবেছিল আজ আর এই ঘরে আসবে না, নিশা অথবা আরিয়ার সাথে থাকবে, কিন্তু ওরা দুজনেই তাকে আহিয়ানের সাথে ঝগড়া মিটিয়ে নিতে বলে ঘর থেকে বের করে দিল। অসহায়ের মতো ঘরের সামনে দাঁড়িয়ে আছে ঈশা। ঘরে ঢুকলেই তার উপর দিয়ে টর্নেডো বয়ে যাবে। কোনো উপায় না পেয়ে সাহস করে ঘরের ভেতরে ঢুকেই পড়ল সে। ঈশা দেখলো আহিয়ান গম্ভীর মুখ করে তার দিকে তাকিয়ে আছেন। তাকে দেখেই ঈশার কলিজার পানি শুকিয়ে গেল। এত দেরি হলো কেন ঘরে আসতে? না মানে আসলে দেখো ঈশা, তোমাকে আমি আগেও বলেছি, তোমায় বিয়ে করার পেছনে আমার একটা উদ্দেশ্য আছে, যেটা আমি এখন তোমাকে জানাতে পারবো না। সেটাই তো আমার সমস্যা। আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, অথচ বিয়ের কারণটাই আমি এখনো জানতে পারলাম না। তার উপর কথায় কথায় আমার বোনের ক্ষতি করার হুমকি দিয়ে যাচ্ছেন। হুমকি না দিলে তুমি আমাকে বিয়ে করতে? আর ঈশা, আমি তোমার সাথে খারাপ ব্যবহার করতে চাচ্ছি না। যতদিন এ বাড়িতে আমার স্ত্রীর পরিচয় আছো, ততদিন আমার কথা মতো চলো। এতে তোমার এবং তোমার বোন দুজনেরই মঙ্গল। কালকে তোমাকে দেখতে কিছু আত্মীয় স্বজন আসবে। আশা করি তাদের সামনে কোনো ধরনের ঝামেলা করবে না। কাট কাট গলায় কথাগুলো বলে আহিয়ান সোফায় গিয়ে শুয়ে চোখ বুঝলেন। কিন্তু এইবার আমার কি হবে? নিজের পাতা ফাঁদে আমি নিজেই ফেসে গেলাম। পুরো বিছানায় পানি ফেলে রেখেছি। আমি কই ঘুমাবো এখন? পরের দিন লাল একটা শাড়ি পরে সুন্দর করে সেজে ড্রয়িং রুমে বসে আছে ঈশা। ঠোঁটে তার ঝুলছে মিথ্যে হাসি। কারণটা হলো, গেস্টদের বেশিরভাগ ঈশার সৌন্দর্যের জন্য প্রশংসা করলেও কেউ কেউ আবার আহিয়ান এতিম মেয়েকে কেন বিয়ে করেছে তাও কাউকে না জানিয়ে এটা নিয়ে কানাঘুষা করছে। সবই ঈশার কানে এসেছে। রাতে মন মরা হয়ে বারান্দায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে ঈশা। ভাবছে আজ দুপুরের কথা। আহিয়ানের এক মামি তার সামনেই আহিয়ানকে বলেছেন, এরকম এতিম মেয়েকে কেন বিয়ে করতে গেলি বলতো? মানছি মেয়েটা দেখতে সুন্দর, তবু পরিবারও ভালো হওয়া উচিত ছিল। আমার মেয়েটা তো সব দিক দিয়েই পারফেক্ট ছিল তোর জন্য, কিন্তু কি করে ফেলি বলতো? আফসোসের সুরে কথাগুলো বলেন তিনি।
আজ বাবা মার কথা খুব মনে পড়ছে ঈশার। তারা থাকলে এমন কোনো কিছু হতো না আজ তার সাথে। আহিয়ান ঘরে এসে ঈশাকে না পেয়ে বারান্দায় উকি দিতেই দেখলো ঈশা মন খারাপ করে দাঁড়িয়ে আছে। করাটাই স্বাভাবিক। আজকের ঘটনার জন্য তার নিজেরও খারাপ লাগছে। আহিয়ান মনে মনে ভাবছে ঈশার সাথে আর খারাপ ব্যবহার করবে না। নিজের কাজ হাসিল করতে তার ঈশাকেই প্রয়োজন। এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে ঈশা। আহিয়ানের ডাক শুনতে পেল সে। তিনি এসে তার পাশে দাঁড়ালেন। তার দিকে না ফিরেই উত্তর দিল, জি বলুন। আজকের জন্য আমি সত্যিই সরি। আমি ভাবিনি ঘটবে। ম্লান হেসে ঈশা বলল। সমস্যা নেই, উনি তো ভুল কিছু বলেননি। কিছুক্ষণ চুপ থেকে আহিয়ান বললেন, ঈশা, আমরা তো বন্ধু হয়েও থাকতে পারি, তাই না? একসাথে যখন আছি তখন নিজেদের মধ্যে ঝামেলা করে কি লাভ বলো? তার কথায় মুচকি হাসলো ঈশা। বন্ধু হতে হলে তো একে অপরের মনের কথাও শেয়ার করতে হবে, কিন্তু আপনি সেটা করবেন না। তোমার কথাটা ঠিক বুঝলাম না। আমাকে বিয়ে করার কারণটাই তো জানলাম না এখনো। ঘুরে ফিরে একই কথা বলো কেন বলো তো? সময় হলে আমি নিজেই জানাবো। ঈশা আর কিছু বলল না। তিনি আবারও বলতে শুরু করলেন, ঈশা, তুমি তো তোমার পরিবার মানে মা বাবার সম্পর্কে কখনো কিছু বলনি। আপনি এখনো জিজ্ঞেস করেননি? আচ্ছা, এখন বলছি, বলো। আমার পরিবার বলতে শুধু আমার বোন। আমার মা নিশার জন্মের সময় মারা যান। বাবা আর বোনকে নিয়ে ভালোই ছিলাম, কিন্তু বাবাও আমাদের ছেড়ে চলে গেলেন। ছেড়ে চলে গেলেন মানে? আমার বাবা তিয়াস আহমেদ এক সময় স্বনামধন্য ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন, কিন্তু হঠাৎই ব্যবসায় অনেক লস হয়। বাবা প্রায় ব্যবসার কাজে ঢাকার বাইরে যেতেন। শেষবারের মতন গিয়েছিলেন সিলেটে, কিন্তু আর ফেরেননি। আহিয়ান মনোযোগ দিয়ে ঈশার কথা শুনছে। ঈশা আবারও বলতে শুরু করলো, সিলেট থেকে ফেরার পথে বাবার অ্যাক্সিডেন্ট হয়। অনেক খোঁজাখুঁজির পরেও বাবার লাশ পাওয়া যায়নি। কথাটুকু বলতেই ঈশার চোখ দিয়ে দুফোঁটা জল বেরিয়ে গেল। অনেক রাত হয়েছে। ঈশা, যাও ফ্রেশ হয়ে নাও। আর আজকের জন্য আবারও সরি। ঈশা কিছু না বলে ঘরে চলে এলো। পুরো দিনের ধকলে ক্লান্ত লাগছে তার। ফ্রেশ হতে ওয়াশরুমে গেল সে। এদিকে ঈশার কথাগুলো আহিয়ানকে গভীর চিন্তায় ফেলে দিয়েছে। সে ভাবছে ঈশা যদি সবটা জেনে যায় তাহলে কি মেনে নিতে পারবে, নাকি তাকে অবিশ্বাস করবে। ঈশা ফ্রেশ হয়ে এসে দেখে আহিয়ান বিছানায় বসে আছেন। সে ঘুমানোর জন্য সোফার দিকে পা বাড়াতে যাবে, তখনই তিনি বলেন, তুমি চাইলে বিছানায় ঘুমাতে পারো, আমার কোনো সমস্যা হবে না। জি। আমার উপর বিশ্বাস রাখতে পারো, আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই। আমি যেটা করছি তোমার এবং আমাদের সকলের ভালোর জন্যই করছি। ঈশা আর কথা বাড়ালো না। শুরু থেকেই কেন যেন মানুষটাকে বিশ্বাস করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে বেঁচে থাকার হয়তো কোনো নতুন অবলম্বন খুঁজে পেয়েছি, তাই হয়তো তাকে এত কিছুর পরেও কঠিন গলায় কিছু বলতে পারি না। ঈশা চুপচাপ গিয়ে বিছানার এক পাশে শুয়ে পড়ল। ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে পড়ল। অন্ধকার রাতে নিজের জীবন বাঁচাতে দৌড়ে যাচ্ছে একজন লোক, আর তার পেছনেই তাকে তাড়া করতে দৌড়াচ্ছে কিছু কালো পোশাক পরা লোক। তারা নিজেদের মুখও কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছে। কাউকেই চেনার উপায় নেই। লোকটা দৌড়াতে দৌড়াতে এসে একটা নদীর ধারে এসে থমকালো। সামনে আর যাওয়ার জায়গা নেই। কালো পোশাক পরা লোকগুলো তাকে ঘিরে রেখেছে। সকলের হাতেই বন্দুক, আর সেটা তাক করে রেখেছে লোকটার দিকে। লোকগুলোর মাঝখান থেকে মাস্ক পরা সেই লোকটি বেরিয়ে এলো। আজও তার চেহারা দেখে তাকে চেনার কোনো উপায় নেই। মাস্ক পরা লোকটি তার হাতে থাকা বন্দুক লোকটার দিকে তাক করে বলল, তোর আর পালানোর রাস্তা নেই। ভালোই ভালোই আমাদের কথা মেনে নে। তোরা কোনোদিনও স্যারকে ধরতে সফল হবি না, তার আগেই স্যার তোদের সবাইকে শেষ করে দিবে। বলে লোকটা নদীতে ঝাঁপ দিল। আর এদিকে মাস্ক পরা লোকটি রাগে ফুঁসছে। তার চোখ রক্ত বর্ণ ধারণ করেছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিল ঈশা। কালকে সব মেহমানরাই চলে গিয়েছিলেন, শুধু আহিয়ানের ছোট খালামণি আর তার 7 বছরের মেয়ে মাহিয়া বাদে। ঈশা ভাবলো সকলের জন্য আজ সকালের নাস্তা সেই বানাক। যে ভাবা সেই কাজ। ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে সবাইকে ডাক দিল ঈশা। তার রান্না আহিয়ানের খালামণি আর মাহিয়া দুজনেরই বেশ ভালো লেগেছে। খাওয়ার পর্ব শেষ করে মাহিয়াকে ঈশার দায়িত্বে রেখে আহিয়ানের মা আর খালামণি শপিং করতে বেরোলেন। ঈশা আর আরিয়াও বেরিয়ে গেল ভার্সিটির উদ্দেশ্যে। আহিয়ান ঘরে এসে দেখে সেখানে ঈশা মাহিয়ার সাথে খেলছে। আজ প্রথমবারের মতো আহিয়ান ঈশার দিকে ভালোভাবে তাকালো। দুধে আলতা গায়ের রং ঈশার, হালকা গোলাপি ঠোঁটের এক কোণে ছোট্ট একটা তিল, মায়াবী চোখ আর ডান চোখের পাশে একটু নিচের দিকে কালো কুচকুচে তিল।
কোমর অবধি ঘন কালো চুল ঈশার। অপলক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর ধ্যান ভাঙে আহিয়ানের। সে ভাবছে সে ঠিক করছে না, সে তো কুহুকে ভালোবাসে। তার হৃদয়ে ঈশার কোনো জায়গা নেই। তার আর কুহুর মাঝখানে ঈশাকে সে কখনোই আসতে দিবে না। দ্রুত পায়ে ঘরে ঢুকে নিজের ল্যাপটপ আর কিছু ফাইল নিয়ে ড্রয়িং রুমে চলে গেল আহিয়ান। এদিকে ঈশা আহিয়ানের ব্যবহারের কিছুই বুঝতে পারে না। মানুষটা এই ভালো তো এই খারাপ। তবুও কেন যেন তার আহিয়ানের প্রতি কোনো রাগ জন্মায় না। বিকেলবেলা মাহিয়ার জন্য এক গ্লাস দুধ গরম করে ওকে খাওয়াতে যাচ্ছে ঈশা। মাহিয়া আহিয়ানের পাশে ড্রয়িং রুমে সোফায় বসে আছে। আহিয়ান ল্যাপটপে তার কাজের পাশাপাশি মাহিয়ার সাথে এটা ওটা নিয়ে কথা বলছে। অনেকটা বেখেয়ালি ভাবেই হাঁটছিল ঈশা। তাই তো ধুপ করে টেবিলের সাথে ধাক্কা লেগে টুপ করে গ্লাসে থাকা সমস্ত দুধ আহিয়ানের ল্যাপটপ আর কাগজপত্রের উপর পড়ে গেল। ভয়ে শুকনো ঢোক গিলল ঈশা। না জানি খাটাসটা এখন আমার কি হাল করে। ভাবতেই ঈশার প্রাণ যাই যাই অবস্থা। আহিয়ানের দিকে তাকাতেই সে দেখল উনি গম্ভীর মুখ থেকে হঠাৎ করেই হো হো করে হেসে উঠলেন। আর ঈশা ওনার এমন হঠাৎ হাবভাবের পরিবর্তনে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মানুষটাকে হাসলে অসম্ভব সুন্দর লাগে, হাসলে ডান গালে হালকা টোল পড়ে। তবু কেন তিনি গম্ভীর মুখ করে থাকে বুঝি না। ঈশা এক ধ্যানে তার সুন্দর হাসিটার দিকে তাকিয়ে আছে। তিনি কেন হাসছেন তা জানে না ঈশা, তবুও জানার প্রতি তেমন আগ্রহ জন্মাচ্ছে না তার। শুধু ওনার হাসিটাই দেখতে ইচ্ছে করছে ঈশার। আহিয়ান যথাসম্ভব নিজের হাসিটা থামানোর চেষ্টা চালিয়ে সোফায় বসা থেকে উঠে দাঁড়ালেন। পকেট থেকে নিজের ফোন বের করে ঈশার একটা ছবি তুললেন। তখনই তার ধ্যান ভাঙল। ফোনের স্ক্রিন ঈশার দিকে ঘুরিয়ে ছবিটা দেখিয়ে বললেন, চেহারার অবস্থা কি করে রেখেছো? মা, আমার চেহারার একই অবস্থা। এটা আমার চেহারা নাকি আফ্রিকান জঙ্গল? আসলে ঈশার মুখে কালো মার্কার পেন দিয়ে ছোট ছোট করে গরু, জিরাফ, হাতি, কুমির আরো না জানি কত কিছু আঁকিয়ে রাখা। এটা নির্ঘাত মাহিয়ার কাজ ঈশা বুঝতে পারল। দুপুরবেলা যখন সে ঘুমিয়ে পড়েছিল তখন আঁকিয়েছে। ঈশা দু হাতে মুখ ঢেকে ঘরের দিকে দিল এক ভো দৌড়। ওদিকে আহিয়ান আর মাহিয়া হেসে গড়াগড়ি খাচ্ছে। আহিয়ান আর মাহাদি বিজনেস পার্টনার। ব্যবসার নানা কাজে মাহাদির প্রায়ই এ বাড়িতে আসা যাওয়া করতে হয়। আজও সেই কারণেই আহিয়ানের সাথে দেখা করতে এসেছিল। কাজ শেষ হলে মাহাদি যাওয়ার জন্য উদ্যত হয়। সিঁড়ি দিয়ে নিচে নামতে যাবে তখনই কিছু একটার আওয়াজ পাই সে। আওয়াজটাকে অনুসরণ করে ছাদের দিকে যায়। যা দেখে তাতে তার হৃদয় বেরিয়ে আসার উপক্রম। সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজছে নিশা। হাতে সাদা চুড়ি, কানে একজোড়া সাদা কানের দুল, আর পায়ে নুপুর। সেই নুপুরের রিনিঝিনি আওয়াজটাই পেয়েছিল মাহাদি। মাহাদি স্তব্ধ হয়ে তাকিয়ে আছে নিশার দিকে। তার ঠোঁটে ফুটে ওঠে এক চিলতে হাসি। মাহাদি নিঃশব্দে হেসে সেখান থেকে বিদায় নেয়। এদিকে নিশা বৃষ্টি বিলাসে এতটাই মত্ত ছিল যে কেউ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে তার কোনো খেয়ালই নেই। আবছা আলোয় আলো এদিকে নিশা বৃষ্টি বিলাসে এতটাই মত্ত ছিল যে কেউ তার দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিল সেদিকে তার কোনো খেয়ালই নেই। আবছা আলোয় আলোকিত একটা ঘরে মধ্যবয়স্ক লোকটি কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। ক্যারকের আওয়াজে ঘরের দরজা খুলে একটা ছেলে ঘরে প্রবেশ করলো। স্যার, খবর নিয়েছি ছেলেটার ব্যাপারে। সন্দেহজনক কিছু চোখে পড়েনি, তবে ছেলেটাকে যতবারই ফলো করতে গিয়েছি ততবারই চোখের আড়াল হয়ে যায়। মধ্যবয়স্ক লোকটি কিছুটা রেগে বলে উঠল, ছেলেটা প্রায়ই চোখের আড়াল হয়ে যাচ্ছে, আর তুমি বলছো সন্দেহজনক কিছু নেই? তেমন কোনো রেকর্ড পাইনি তা। বলতে না দিয়ে, তাহলে আমাদের লোকের উপর অ্যাটাক কে করলো সেদিন রাতে? আমি নিশ্চিত সেদিন ঘটনার সাথে ছেলেটা কোথাও না কোথাও যোগসূত্র আছে। তাহলে কি করব স্যার? ছেলেটার ব্যাপারে আবারও খোঁজ নাও, আমাদের গুপ্তচর কাজে লাগাও। যেভাবে হোক ছেলেটার সব খবর আমার চাই। আধা ঘন্টা ধরে গাড়িতে বসে আছে ঈশা। তার পাশে ড্রাইভিং সিটে বসে গাড়ি ড্রাইভ করছে নাহিয়ান। ঈশা এখন অবধি 15 বার জিজ্ঞেস করেছে যে তিনি তাকে কোথায় নিয়ে যাচ্ছেন, অথচ তিনি কোনো উত্তর দিচ্ছেন না। আমি বুঝি না, আমার প্রশ্নের উত্তর দিলে তার কোন মহাভারত অশুদ্ধ হয়ে যাবে। গম্ভীরতার জন্য যদি পুরস্কার দেওয়া হতো আমি নিশ্চিত আহিয়ান এতে নোবেল প্রাইজ পেতেন। হঠাৎ গাড়ির ব্রেক কষলেন আহিয়ান। ঈশা আশেপাশে দেখে বোঝার চেষ্টা করছে যে তাকে কোথায় এনেছে। চোখ গোল গোল করে আহিয়ানের দিকে তাকিয়ে সে বলল, কি আপনি আমাকে এখানে এনেছেন কেন? আমার মতন মাসুম ভোলা ভালা বাচ্চাকে আপনি অনাথ আশ্রমে রেখে আসবেন নাকি? কি? বাচ্চা আর তুমি? শোনো, সময় মতো বিয়ে হলে
তুমি এখন 1 ডজন বাচ্চার মা হতে, আর তুমি বলছো তুমি নিজেই বাচ্চা? চোখ ছোট ছোট করে প্রশ্ন করলো। তাহলে আমাকে এখানে এনেছেন কেন? এই অনাথ আশ্রমটা আমার বাবা তৈরি করেছিলেন, আর এখন আশ্রমটা আমি চালাই। মাঝে মাঝে আসি বাচ্চাদের সাথে সময় কাটাতে, তাই ভাবলাম আজ তোমাকেও সাথে নিয়ে আসি। আশ্রমের ভেতরে গিয়ে ঈশা পুরো অবাক। এই গম্ভীর মানুষটা যে বাচ্চাদের সাথে এত হাসি খুশি থাকবেন আমি ভাবিনি, আর বাচ্চারাও তাকে অনেক ভালোবাসে। এই অল্প সময়ের মধ্যেই বাচ্চাদের সাথে ঈশার খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। আহিয়ান এতক্ষণ বাচ্চাদের সাথে খেলছিলেন। ডোনেশনের ব্যাপারে কথা বলতে তিনি আশ্রমের অফিস রুমের দিকে গেলেন। এদিকে ঈশা বাচ্চাদের সাথে কানামাছি খেলছে। ডোনেশনের ব্যাপারে কথা বলে আহিয়ান আশ্রমের মাঠের দিকে এসে দেখে ঈশা বাচ্চাদের সাথে কানামাছি খেলছে। কেন যেন আজ তার সকল নিষেধ উপেক্ষা করে ঈশার দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে। এই কয়েকদিনেই তার ঈশার প্রতি ধারণা বদলে গেছে। সে বুঝেছে ঈশার সৌন্দর্যের মতো তার হৃদয়ও স্বচ্ছ নির্মল। আজ সে প্রচণ্ড অপরাধ বোধে ভুগছে, কেননা এতদিন সে ঈশার সাথে যা করে এসেছে এবং ভবিষ্যতে যা করবে তার কোনোটাই ঈশার প্রাপ্য নয়। বাচ্চাদের বিদায় জানিয়ে ঈশা আর আহিয়ান বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। যদিও তার বাচ্চাদের সাথে আরো সময় কাটানোর ইচ্ছে ছিল, তবুও আহিয়ানের জন্য তা হলো না। অর্ধেক রাস্তায় এসে তিনি গাড়ি থামালেন। কি হলো, গাড়ি থামালেন কেন? প্রশ্নের উত্তর না দিয়ে তিনি গাড়ি থেকে নামলেন। ঈশাও নেমে পড়ল। ঈশা, আমার কিছু দরকারি কাজ আছে, তুমি এখানে একটু অপেক্ষা করো। বলেই তিনি রাস্তার ওপারে চলে গেলেন। ঈশা গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছে আর বাচ্চাদের সাথে কাটানো মুহূর্তগুলো ভাবছে। সত্যি, বাচ্চাদের সাথে থাকলে সময় কখন চলে যায় বোঝাই যায় না। ঈশার এসব ভাবনার মাঝে তার ফোনের রিংটোন বেজে উঠল। আহিয়ান কল করেছেন। ফোন রিসিভ করতেই ঈশাকে রাস্তার ওপারে আসতে বলে কল কেটে দিলেন। ঈশাও সব ভাবনা বাদ দিয়ে রাস্তার ওপারে যেতে উদ্যত হলো। ঈশা রাস্তা পার হতে যাচ্ছে ঠিকই, কিন্তু একটা গাড়ি যে তার দিকে দ্রুত গতিতে এগিয়ে আসছে সেদিকে তার কোনো খেয়াল নেই। গাড়িটা যে ড্রাইভ করছে তার কানে ফোন। ফোনের ওপাশ থেকে মাস্ক পরা লোকটা বলল, ঈশা যখন রাস্তার ঠিক মাঝখানে আসবে তখন ওর উপর দিয়ে গাড়ি চালিয়ে দেবে। কিন্তু স্যার, যেভাবে বলেছি সেভাবে করো। গাড়িটা যখন ঈশার একদম কাছে চলে আসে তখন ঈশা বিষয়টা খেয়াল করে, কিন্তু সেই মুহূর্তে তার কি করা উচিত সে বুঝে উঠতে পারে না। হঠাৎ আহিয়ান কোথা থেকে এসে ঈশার হাত ধরে হ্যাঁচকা টান দেয়। দেখে রাস্তা পার হতে পারো না? আসলে আমি খেয়াল করিনি। আচ্ছা বাদ দাও, ড্রাইভার হয়তো খেয়াল করেনি। কিন্তু আমার তো তা মনে হচ্ছে না। লোকটাকে চেনা চেনা লাগছিল। কি বলছো? চেনা লাগবে কেন? ভুল দেখেছো হয়তো। চলো বাড়ি যাওয়া যাক। ঈশা আর কথা বাড়ালো না, কিন্তু আজকের ঘটনায় আহিয়ানের প্রতি তার মনে কিছুটা সন্দেহ সৃষ্টি হয়েছে। আহিয়ান কি লুকাচ্ছে আমার থেকে? এদিকে মধ্যবয়স্ক লোকটা হো হো করে হাসছে। তার সামনে দাঁড়িয়ে থাকা ছেলে দুটোর ঠোঁটেও ঝুলছে বাঁকা হাসি। লোকটা বলতে শুরু করে, কি ভেবেছিলে? কাট কি ভেবেছিল ও? আমাকে ধরা এত সহজ না। ওর আসল পরিচয় আমি জেনে গেছি। ওর সব প্ল্যানও জেনে গেছি। হঠাৎই লোকটার চোখ রাগে লাল হয়ে গেল। পাশে থাকা টেবিলে জোরে খুশি মেরে বলল, কিন্তু ও আমার প্রাণভোমরার খোঁজ পেয়ে গেছে। আর এইসবের মাঝে আমার প্রাণভোমরাকে এনে ঠিক করনি। ছেলে দুটোর মধ্যে একজন বলল, তাহলে এখন কি করব আমরা স্যার? আগে নিজের প্রাণভোমরাকে সুরক্ষিত করি, তারপর ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। সন্ধ্যার আবছা আলোয় একটি আগে নিজের প্রাণভোমরাকে সুরক্ষিত করি, তারপর ওকে চিরদিনের জন্য ঘুম পাড়িয়ে দেব। সন্ধ্যার আবছা আলোয় একটি যাত্রী ছাউনিতে দাঁড়িয়ে আছে নিশা। আজ ভার্সিটির পরে এক বান্ধবীর বাড়ি গিয়েছিল। সেখান থেকে ফিরতে দেরি হয়ে গেছে। আধা ঘন্টা মুষলধারে বৃষ্টি পড়ার পর এখন বৃষ্টির বেগ কিছুটা কমেছে, কিন্তু বাস আসার কোনো নামগন্ধ নেই। এদিকে নিশা পড়েছে বেশ অস্বস্তিতে। কিছুটা ভিজে গেছে সে, আর তার দিকে কিছু ছেলে বারবার আর চোখে তাকাচ্ছে। হঠাৎ একটা মোটর সাইকেল এসে তার সামনে থামে। বাইকে ওঠো, বাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে। অচেনা একটা লোক তাকে বাড়ি পৌঁছে দেবে বলতেই তেলে বেগুনে জ্বলে ওঠে ঈশা। কি বললেন? চেনা নেই জানা নেই, অথচ বলছেন বাড়ি পৌঁছে দেবেন? মেয়ে মানুষ দেখলে আপনাদের অসভ্যতাম শুরু হয়ে যায়, তাই না? লোকটা তড়িঘড়ি করে নিজের হেলমেট খুলে। আরে আমি মাহাদি, আর একটু হলেই তো গণপিটুনি খাওয়াতেন আমাকে। নিশা কিছুটা অবাক হয়। সরি, আমি বুঝতে পারিনি। তাহলে এবার ওঠো বাইকে। নিশা আর কথা বাড়ায় না।
যথেষ্ট দূরত্ব রেখে এসে বাইকে উঠে বসে। তা দেখে নিঃশব্দে হাসে মাহাদি। মাহাদি প্রায়ই কাজের ফাঁকে বাইক নিয়ে বেরিয়ে পড়ে অজানা উদ্দেশ্যে। এতে তার মন ভালো হয়ে যায়। আর আজ তার মন ভালো থাকাটা আরো এক ধাপ বেশি হয়ে গেছে অনাকাঙ্ক্ষিতভাবে নিশার সাথে সাক্ষাতে। মাস্ক পরা লোকটির সামনে দাঁড়িয়ে আছে আসাদ। আসাদ বলল, স্যার, ঈশা ম্যামের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা তো করলাম, কিন্তু কোনো লাভ হলো না। মাস্ক পরা লোকটির সামনে দাঁড়িয়ে আছে আসাদ। আসাদ বলল, স্যার, ঈশা ম্যামের অ্যাক্সিডেন্ট করানোর চেষ্টা তো করলাম, কিন্তু কোনো লাভ হলো না। মাস্ক পরা লোকটির চোখ রক্তবর্ণ ধারণ করে আছে। পাশে থাকা চেয়ারটাই সজোরে লাথি মেরে ভেঙে ফেলল। মুখের মাস্কটা খুলে ছুঁড়ে মারল। এটা কিভাবে হতে পারে? তাহলে কি ওরা আমার পরিচয় জেনে গেছে? একটু থেমে, এত সতর্কতার সাথে সব করলাম, তবু ওকে ধরতে পারলাম না। আমার সব প্ল্যান ভেস্তে গেল। ছি আহিয়ান, ছি, তুই এতটা নিচে নেমে গেছিস? পরিচিত কণ্ঠস্বর শুনে আহিয়ান আর আসাদ দুজনেই রুমের দরজার দিকে তাকালো। মাহাদি, তুই কখন এলি? যখন তোরা ঈশার অ্যাক্সিডেন্ট করানোর প্ল্যানের ব্যাপারে আলোচনা করছিলি তখন। আমি তো ভাবতেই পারছি না আহিয়ান, তুই এত নিচু কাজ করবি। ঈশার যদি কিছু একটা হয়ে যেত? আহিয়ান নিজের রাগ সংবরণ করে বলে, আমি তো ছিলামই সেখানে। কিছু হওয়ার আগেই ঈশাকে সরিয়ে নিয়েছিলাম সেখান থেকে। মানলাম ঈশার কোনো ক্ষতি হয়নি, কিন্তু সময় মতো না সরালে কি হতো বুঝতে পারছিস? আহিয়ান কোনো জবাব দেয় না। সে জানে আজকের কাজটা সে ঠিক করেনি। সে নিজেও এর জন্য অপরাধবোধে ভুগছে। কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? এতদিন ধরে তুই ঈশার সাথে আছিস, তবুও কি ওর জন্য তোর মনে কোনো মায়া জন্মায়নি আহিয়ান? এসবের মাঝে ঈশাকে জড়িয়ে ওর জীবন নিয়ে সিনেমিনি কেন খেলছিস তুই? এসবের মাঝে ঈশার তো কোনো দোষ নেই। আহিয়ান কোনো জবাব না দিয়ে বেরিয়ে যায়। মাহাদি তাকে কয়েকবার ডাকলেও সে দাঁড়ায় না। পরের দিন সকালবেলা আরিয়া আর নিশা ড্রয়িং রুমে বসে আছে। আরিয়া শপিংয়ে যাবে বলে নিশাকে সাথে যাওয়ার জন্য জোর করছে, কিন্তু নিশা যাবে না বলে জেদ ধরেছে। এই নিশা, চলো না প্লিজ। আমি একা একা অনেক বোর হব। প্লিজ চলো। আমার এখন কোথাও যেতে ইচ্ছে করছে না আরিয়া। সেই সময় মাহাদি ড্রয়িং রুমে প্রবেশ করে। তাদের দুজনের কথাবার্তা শুনে সে বলে, আরে আরিয়া, তুমি বুঝতে পারছো না, নিশা তো একটা বাচ্চা মেয়ে, শপিং এ গেলে হারিয়ে যাবে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। সত্যি মাহাদি ভাই, আপনি আমাকে শপিংয়ে নিয়ে যাবেন? বলে আরিয়া লাফিয়ে ওঠে। এদিকে নিশা মাহাদির কথা শুনে তেলে বেগুনে জ্বলে ওঠে। কিছু বলবে তার আগেই আরিয়া বলে, এই নিশা, শেষবারের মতো বলছি, যাবে কিনা বলো। নিশা মাহাদির দিকে একবার আর চোখে তাকিয়ে রেডি হতে চলে যায়। আজ সকালে ঈশার এক বান্ধবী আননোন নাম্বার থেকে কল করে তাকে দেখা করতে বলে। জরুরি দরকার আছে বলাতে ঈশা আর কথা বাড়ালো না। ভাবলো দেখা হলে তো জানতেই পারবে। তার দেয়া ঠিকানায় এসে অপেক্ষা করছে ঈশা। কিছুটা অস্বস্তি লাগছে কারণ জায়গাটা অনেক নির্জন। এমন একটা জায়গায় আমাকে কেন ডেকেছে তাই তো বুঝতে পারছি না। কিন্তু হঠাৎ দুটো গাড়ি এসে ঈশার সামনে দাঁড়ালো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে কিছু লোক বেরিয়ে এসে তার মুখে একজন রুমাল চেপে ধরে। কিছুক্ষণ তাদের সাথে ধস্তাধস্তি করে ঈশা নিস্তেজ হয়ে গেল। কতক্ষণ পর তার জ্ঞান ফিরল জানা নেই। মাথা ঘুরছে, চোখেও ঝাপসা দেখছে ঈশা। তাকে একটা অন্ধকার ঘরে চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। দৃষ্টি স্বাভাবিক হতেই ঈশা আশেপাশে চোখ বুলিয়ে বোঝার চেষ্টা করছে যে তাকে কোথায় আনা হয়েছে। তার ডান দিকে খানিকটা দূরে দুজন মানুষের অবয়ব দেখতে পেল সে। তারা কিছু একটা নিয়ে কথা বলছে, কিন্তু তাদের কথা স্পষ্ট শুনতে পেল না ঈশা। যতটুকু শুনেছে তাতে এটুকু বুঝেছে যে তারা নিশাকেও কিডন্যাপ করার চেষ্টা করবে, তাও আবার ঈশার আর নিশার সুরক্ষার জন্য। কেন? আর এই লোকগুলোই বা কারা? আমার মাথায় কিছুই আসছে না। তবে আশ্চর্যের বিষয় হলো ওই দুটো অবয়বের মধ্যে একজনকে খুব পরিচিত মনে হচ্ছে। তার কণ্ঠস্বর চেনা চেনা লাগছে। বাড়ির বাইরে থেকে আসা অনবরত গুলির আওয়াজে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরল ঈশা। ভয়ে তার হাত পা ঠান্ডা হওয়ার উপক্রম। ক্যার ক্যার আওয়াজে ঈশার সামনের দরজাটা খুলে গেল। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে ঈশার একটুও কষ্ট হয়নি। তার সব ভয় নিমেষেই উধাও হয়ে গেল। আহিয়ানের সাথে আসাদ এবং আরো কয়েকজন রয়েছে। আশ্চর্যের বিষয় হলো তাদের সকলের কাছেই বন্দুক, আর তাদের পোশাকেও কিছুটা ভিন্নতা রয়েছে। অবয়ব দুটিকে আর দেখতে পেল না ঈশা। আহিয়ান তার সাথের লোকগুলোকে বাড়িটা পেল না ঈশা।
আবার বসে পড়ল সে। আহিয়ান ঈশার হাত ধরে তাকে দাঁড় করালেন। ঈশা তার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। আহিয়ান হয়তো ঈশার মনে থাকা প্রশ্নগুলো বুঝতে পারলেন, নিজেই বলতে শুরু করলেন। খুব অবাক হচ্ছ আমাকে এভাবে দেখে, তাই না? ঈশা মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। তিনি আবার বলতে শুরু করলেন। একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হওয়ার পাশাপাশি আমার আরও একটা পরিচয় আছে। আমি সিআইডি অফিসার। তোমাকে যারা কিডন্যাপ করেছে তারা একটা মাফিয়া দলের সঙ্গে যুক্ত। এই দলটাকে ধরার চেষ্টায় আছি অনেকদিন ধরে, কিন্তু প্রতিবারই কোনো না কোনোভাবে ব্যর্থ হচ্ছি। কিন্তু ওরা তো বলছিল। ঈশার কথা শেষ হওয়ার আগেই আসাদ সেখানে চলে আসে। আহিয়ানকে উদ্দেশ্য করে বলে তারা কোথাও কাউকে খুঁজে পায়নি। আহিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে ঈশাকে বললেন। চলো বাড়ি যাই। হুম। নিশা, আরিয়া আর মাহাদির বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। মাহাদি তাদের বাড়ি পৌঁছে দেয়। আরিয়া আর নিশা বাড়ির ভেতর ঢুকতে যাবে, তখন মাহাদি নিশাকে পিছু ডাকে। আরিয়া বাড়ির ভেতর চলে যায় আর নিশা সেখানে ঠায় দাঁড়িয়ে থাকে। নিশার রাগে পায়ের রক্ত মাথায় উঠে আছে, কারণ আজ শপিং এ পুরোটা সময়টাই মাহাদি আর আরিয়া একে অপরের হাত ধরেছিল। কথায় কথায় যেন একে অপরের গায়ে ঢলে পড়ছিল। মাহাদি আর আরিয়ার কাছাকাছি থাকাটা মোটেও ভালো লাগছে না নিশার। মাহাদি নিশার সামনে গিয়ে দাঁড়ালো। নিশা তেতিয়ে উঠে বলল। কি হয়েছে, ডাকলেন কেন? রাগ করছো কেন? আমার কথাটা তো শোনো। যা বলার তাড়াতাড়ি বলুন। আচ্ছা, বলছিলাম যে আরিয়া তো তোমার বোনের মতো, তাই না? হ্যাঁ তো? যেহেতু বোন হয় সেহেতু তুমি আমার বোনের ভালোই চাইবে, তাই না? দেখো, আমি আরিয়াকে ভীষণ ভালোবাসি, তবে কখনো বলা হয়নি। মাহাদি আরিয়াকে ভালোবাসে শুনতেই নিশার পুরো পৃথিবী থমকে যায়। এমন কিছু হবে সে কোনোদিন ভাবেনি। আমি ঠিক করছি আগামীকাল আমি আরিয়াকে প্রপোজ করব, কিন্তু এসবের ব্যাপারে আমি খুব কাঁচা। আমি চাই তুমি আমাকে হেল্প করো, আরিয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করতে সাহায্য করো। প্লিজ নিশা, তোমার আমাকে হেল্প করতেই হবে। নিশা কোনো কথা না বলে দ্রুত বাড়ির ভেতরে চলে যায়। এদিকে মাহাদি নিশার যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসে। ড্রেসিং টেবিলের সামনে বসে চুল ভাজছে আর মুচকে মুচকে হাসছে ঈশা। শেষ পর্যন্ত কিনা আমি এই গম্ভীর গোমরামুখ রহস্যজনক ব্যক্তি আহিয়ানের প্রেমে পড়লাম। দুনিয়ায় এত মানুষ থাকতে আমার এই খাটাসটার প্রেমেই পড়তে হলো। কিন্তু আহিয়ান, সে কি আমাকে ভালোবাসে? কেনই বা আমাকে বিয়ে করলেন তিনি? আমার সব প্রশ্নের উত্তর শুধুমাত্র আহিয়ানের কাছে আছে, কিন্তু তিনি কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নন। আর কতদিন তিনি আমাকে এইভাবে ধোঁয়াশার মধ্যে রাখবেন? পরের দিন নিশা আরিয়ার জন্য সারপ্রাইজ প্ল্যান করে। বাড়ির পুরো ছাদ ডেকোরেশন করে মাহাদি সেখানে আরিয়াকে প্রপোজ করবে বলে। বিকেল বেলা ঈশা রুম থেকে বেরিয়ে নিচে ড্রয়িং রুমে এসে দেখে নিশা মনমরা হয়ে সোফায় বসে আছে। কিরে, এমন দেবদাসী রূপ নিয়ে বসে আছিস কেন? ঈশার কথায় নিশা কিছুটা চমকে যায়। কই আমি দেবদাস হয়েছি? দেখ, আমার কিছু ভালো লাগছে না, তুই যা এখন এখান থেকে। আরে আরে, আমি তো দেখছি তুই দেবদাসী হয়ে আছিস। কারো প্রেমে টেমে পড়েছিস নাকি রে? অবাক হওয়ার ভান করে। আমি বুঝেছি তুই আমার পিছু ছাড়বি না, তুই থাক এখানে, আমিই বরং যাই। আরে শোন না। নিশা দাঁড়ালো না, নিজের রুমে চলে গেল। ঈশা জানে ও এখন কষ্ট পাচ্ছে, কিন্তু কিছুক্ষণ পরেও নিজের জীবনের সব থেকে বড় উপহারটা পাবে। নিশা আরিয়াকে নিয়ে ছাদে গেল। মাহাদি আগে থেকেই সেখানে উপস্থিত ছিল। তাদের দেখে মাহাদির ঠোঁটের হাসি আরো প্রশস্ত হয়। নিশা ভাবলো মাহাদি আর আরিয়াকে কিছু সময় ব্যক্তিগতভাবে কাটাতে দেওয়া উচিত। এখানে তার আর থাকাটা ঠিক হচ্ছে না। নিচে যাওয়ার উদ্দেশ্যে পা বাড়াতেই মাহাদি নিশার হাত ধরে আটকায়। তাকে নিজের দিকে ফিরিয়ে হাঁটু গেড়ে বসে মাহাদি। কোথায় যাচ্ছ নিশা? যাকে প্রপোজ করব সেই যদি চলে যায় তাহলে কাকে প্রপোজ করব আমি? মানে? নিশা, ভালোবাসি তোমায়। একটু থেমে, কখন কিভাবে ভালোবেসে ফেলেছি জানি না, তবে এতটুকু জানি আমার হৃদয়ের প্রত্যেকটি স্পন্দন। কিন্তু আপনি তো বলেছিলেন আপনি আরিয়াকে ভালোবাসেন। যদি তাই হতো তাহলে আমার উঠবি ইরফান আমাকে ফাঁসিয়ে ঝুলাতো। একদম ঠিক বলেছো। অপরিচিত কণ্ঠস্বর শুনে ছাদের দরজার দিকে তাকায় নিশা। আরিয়া লোকটার কাছে গিয়ে তার হাত জড়িয়ে ধরে নিশার উদ্দেশ্যে বলে। আসলে তোমাকে ইরফানের কথা বলা হয়নি। ইরফান আমার উঠবি হাজবেন্ড, আর যা কিছু হলো সবই মাহাদি ভাইয়ের প্ল্যান। নিশা অগ্নি দৃষ্টিতে মাহাদির দিকে তাকায়। মাহাদি বোকা বোকা হাসি দিয়ে মাথা চুলকায়। মাহাদি আর নিশার ব্যাপারে আহিয়ানকে বলতে খুশি মনে ঘরের দিকে গেল ঈশা।
ঘরের কাছে গিয়ে ঈশা দেখলো তিনি ফোনে কারোর সাথে কথা বলছেন। ঈশা যা শুনলো তাতে তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার মানে তিনি অন্য কাউকে ভালোবাসেন। আহিয়ান ঈশাকে খেয়াল করেননি। ঈশা আর ঘরের ভেতর গেল না। দৌড়ে নিচে নামতে গিয়ে তার অজান্তেই হাতের সাথে লেগে একটা ফুলদানি পরে ভেঙে যায়। সেই সময় আরিয়া বেখেয়ালিভাবে হেঁটে আসছিল, যার ফলে একটা বড় কাচের টুকরো ওর পায়ে গেঁথে যায়। আরিয়ার কান্নার আওয়াজ পেয়ে আহিয়ান সহ বাড়ির সকলে সেখানে চলে আসে। আরিয়া ঘুমিয়ে পড়লে ঈশা ওর ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে যায়। ডাক্তার এসেছিল, ব্যান্ডেজ করে দিয়ে গেছে, সাথে কিছু ওষুধ দিয়ে গেছে। ঈশা ভাবছে তার ভুলের জন্যই আজ আরিয়ার এমন একটা অবস্থা হলো। প্রচন্ড খারাপ লাগছে বিষয়টা তার। ঘরে ঢুকতেই আহিয়ান ঈশাকে দিয়ে তার হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে। তার চোখের দিকে তাকিয়ে ঈশা আঁতকে উঠল। কি ভেবে রেখেছো তোমরা? আমার পরিবারকে কি একটু শান্তিতে থাকতে দেবে না? দেখুন, আমি তোমার বাবা আমার বাবাকে মেরে ফেলেছে, আর এখন তুমি চাইছো আমার বোনকে মেরে ফেলতে? আহিয়ানের কথায় ঈশা চমকে উঠল। এসব কি বলছেন তিনি? দেখুন, আমি মানছি আমি ভুল করে ফেলেছি, কিন্তু তাই বলে আপনি আমার পরিবার নিয়ে এসব বলতে পারেন না। আহিয়ান ঈশার হাত ছেড়ে দেয়। আজ বেমালুম সে ঈশাকে তার জীবনের অনাকাঙ্ক্ষিত সত্যটা বলে দিয়েছে। সে ভাবছে। কথাটা ঈশাকে এভাবে জানানো ঠিক হয়নি। আহিয়ান নিজেকে শান্ত করে ঠান্ডা গলায় বললেন। আমি যা বলছি ঠিকই বলছি, এটাই সত্যি। ঈশা কি বলবে কিছুই বুঝতে পারছে না। আমার বাবা কিছুতেই এমন কাজ করতে পারেন না। কিন্তু কিন্তু আহিয়ান, সে তো বানিয়ে এসব বলার মানুষ নন। তিনি হয়তো আমাকে ভালোবাসেন না, আমি তো বাসি। আমার ভালোবাসার উপর আমার বিশ্বাস আছে। সেই বিশ্বাস থেকে বলতে পারি সে কখনো বিনা কারণে এমন কিছু বলবেন না। কিন্তু এই মুহূর্তে আমি মনে প্রাণে চাইছি আহিয়ানের কথা যেন ভুল প্রমাণিত হয়। আমাকে সত্যিটা জানতে হবে, আর এই সত্যি আমাকে শুধু খালামণিই বলতে পারবে। সেই মুহূর্তেই ঈশা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। ঈশা তার খালামণির বাড়িতে এসে তাকে সবটা বলল, কিন্তু তাকে আমতা আমতা করতে দেখে ঈশা ঘাবড়ে গেল। তাহলে কি আমার ভয় ঠিক হলো? কি হলো খালামণি, তুমি কিছু বলছো না কেন? আসলে প্লিজ খালামণি, আমাকে সত্যিটা বলো। খালামণি দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলেন। তোর বাবা আর আহিয়ানের বাবা বিজনেস পার্টনার ছিলেন। আহিয়ানের বাবা আফজাল সাহেব ছিলেন একজন অত্যন্ত সৎ মানুষ। যখন তিনি জানতে পারেন তোর বাবা অবৈধ কাজের সাথে যুক্ত, তিনি ব্যবসায়িক সব সম্পর্ক শেষ করে দেন। এতে তিশান ভাইয়ের ব্যবসায় অনেক লস হয়ে যায়। তিশান ভাই আবারও আফজাল সাহেবের সাথে মিলে ব্যবসা করতে আফজাল সাহেবকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তিনি রাজি হয়নি। তোর বাবা সব সময় অল্পতেই রেগে যেত, আর রাগে তার মাথা ঠিক থাকতো না। সেদিনও আফজাল সাহেবের উপর প্রচণ্ড রেগে গিয়েছিল। নিজের রাগকে দমে রাখতে না পেরে নিজের বন্দুক দিয়ে আফজাল সাহেবের দিকে পরপর 3টা গুলি করে। আফজাল সাহেব সেখানেই মারা যান। সরি। তোর বাবা হয়তো অবৈধ কাজের সাথে যুক্ত ছিল, কিন্তু তোকে আর নিশাকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসতো। লোভ মানুষকে কত কি করতে বাধ্য করে। ঈশা আর কিছু শুনতে পেল না। দৌড়ে তার খালামণির বাড়ি থেকে বেরিয়ে এলো। আমার বাবা একজন খুনি, সন্তান হিসেবে কিছুই আমি মানতে পারছি না। ঈশা বেরিয়ে যেতেই তার খালামণি কাউকে কল করে। কল রিসিভ হতেই তিনি বলেন। তুমি ঠিকই বলেছিলে, ঈশা এসেছিল আমার কাছে, কিন্তু তুমি আমাকে পুরো সত্যিটা বলতে দিলে না কেন? ফোনের ওপাশ থেকে আহিয়ান বলল। সবটা জেনে ঈশা যদি অন্যায়কে সমর্থন করে, তাই যতই হোক নিজের রক্ত বলে কথা, আর এমনটা হলে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো না। কিন্তু ঈশা তো এমন মেয়ে নয়। মানুষ বদলাতে সময় লাগে না। সন্ধ্যার আবছা আলোয় রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে ঈশা। তার আশেপাশে কি হচ্ছে সেদিকে ঈশার কোনো খেয়াল নেই, কিন্তু তার মনে ঝড় বয়ে যাচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা লেগে বাস্তবে ফিরল ঈশা। পড়ে যেতে নিলে মেয়েটি ঈশার হাত ধরে দাঁড় করায়। ঈশা, তুমি তুমি এখানে এভাবে কেন? আপনাকে ঠিক চিনলাম না। মেয়েটি ম্লান হেসে বলল। তুমি আমাকে না চিনলেও আমি তোমাকে চিনি। কিন্তু তুমি রাস্তা দিয়ে এভাবে হাঁটছো কেন? কিছু একটা হয়ে যেতে পারতো। আচ্ছা চলো আগে বাড়ি যাই। বাড়িতে ঢুকতেই ঈশা তার শাশুড়ির মুখোমুখি হলো। তিনি মেয়েটিকে উদ্দেশ্য করে বললেন। আরে কুহু, তুই? হ্যাঁ মামি, আমি। ওনাদের কথার মাঝখানে ঈশার থাকতে ইচ্ছে করছিল না। যতটুকু সে বুঝলো মেয়েটি আহিয়ানের ফুফাতো বোন। ঈশা ঘরে এসে দেখে আহিয়ান সোফায় বসে ল্যাপটপে কাজ করছেন। ঈশা তার সামনে গিয়ে দাঁড়ালো।
আমার বাবা যদি আপনার বাবাকে খুন করেই থাকেন, তাহলে আপনি আমাকে বিয়ে করলেন কেন? আহিয়ান এক পলক ঈশার দিকে তাকিয়ে আবার নিজের কাজে মন দেন। ঈশার রাগ তরতর করে বেড়ে গেল। সে চেঁচিয়ে বলল। কি হলো, বলছেন না কেন? আজ আমি আমার সব প্রশ্নের উত্তর চাই। আহিয়ান উঠে দাঁড়ালেন, কোনো কথা না বলে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেন। আহিয়ান থামলেন, কেমন যেন দৃষ্টিতে ঈশার দিকে একবার তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। আর সেই চোখের ভাষা পড়ার সাধ্য ঈশার নেই। ঈশা সেখানেই হাঁটু গেড়ে বসে কাঁদতে লাগলো। মাত্র কয়েক মুহূর্তেই সবকিছু বিষাদময় হয়ে উঠেছে। আহিয়ান আর কুহু ছাদে দাঁড়িয়ে আছে। আহিয়ান এক মনে আকাশের দিকে তাকিয়ে আছে, ভাবছে এসবের মাঝে ঈশার তো কোনো দোষ নেই, তবুও মেয়েটা এত কষ্ট পাচ্ছে। ঈশার কান্না আজ কেন যেন তার হৃদয়কে ছিন্ন বিচ্ছিন্ন করে দিচ্ছে। নীরবতা ভেঙে কুহু বলল। এমন মন মরা দেখাচ্ছে কেন তোমাকে? কথাটা হয়তো আহিয়ানের কর্ণ কুহরে পৌঁছেনি। কুহু আহিয়ানের কাছে গিয়ে তার কাঁধে হাত রাখে। আহিয়ান, ভালোবেসে ফেলোনি তো ঈশাকে? হ্যাঁ, বলো। এসব কি বলছো? আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। ঈশা আমাদের মাঝে কখনো আসবে না। তাহলে এভাবে তোতলাচ্ছ কেন? একটু থেমে ঈশা ভালোবাসা পার মতোই একজন মানুষ। আহিয়ান কি বলবে ভেবে পায় না। এই কয়েকদিনে তার মনে ঈশার প্রতি যে অনুভূতি জন্ম নিয়েছে সেটা সে অস্বীকার করতে পারবে না, কিন্তু এই অনুভূতি যে কিসের সেটা এখনো বুঝে উঠতে পারেনি। কুহু আবারও বলতে শুরু করে। ঈশাকে এখনো বলনি কেন যে তার আমি জানি, আমি ঠিক করিনি। তিশান আহমেদকে ধরতে হলে ঈশাকে ব্যবহার করতেই হতো। তিশান আহমেদ যতই খারাপ মানুষ হোক, সে তার মেয়েদের প্রচণ্ড ভালোবাসে। ঈশার ক্ষতি হতে দেখলে সে নিশ্চয়ই কিছু না কিছু করবে। সেই সুযোগটাই কাজে লাগাতে চেয়েছি। হঠাৎ একটা শব্দে আহিয়ান আর কুহু ছাদের দরজার দিকে তাকায়। একটা অবয়ব দেখতে পায়। আহিয়ান দ্রুত দরজার কাছে যায় অবয়বটা কার দেখার জন্য, কিন্তু ততক্ষণে অবয়বটা মিলিয়ে যায়। গত 2 ঘন্টা ধরে শাওয়ারের নিচে বসে ভিজছে ঈশা। শাওয়ারের পানি আর তার চোখের পানি দুটো মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। ভাগ্যের কি নির্মম পরিহাস! একটার পর একটা চমক উপহার দিয়ে যাচ্ছে তাকে। ঘরে দম বন্ধ হয়ে আসছিল দেখে ছাদে গিয়েছিল ঈশা, কিন্তু কে জানতো সেখানে গিয়ে সে চরম সত্যের মুখোমুখি হবে। সকালবেলা আহিয়ানের মা ড্রয়িং রুমে টিভি দেখছিলেন। ঈশা তাকে ওষুধ খাওয়াতে গিয়ে টিভির একটা নিউজ শুনে তার পুরো পৃথিবী যেন থমকে গেল। গতকাল রাতে ঢাকার একটি শপিং মলে প্রাণঘাতী বোমা হামলায় নিহত অর্ধশত, আহত 2 শতাধিক। পুলিশের দেয়া তথ্যানুসারে এই হামলার পিছনে একটি মাফিয়া দলের হাত রয়েছে, যার লিডার একসময়ের প্রখ্যাত ব্যবসায়ী তিশান আহমেদ। ঘন জঙ্গলের ভেতর দিয়ে এক ধ্যানে হেঁটে যাচ্ছে ঈশা। হাঁটতে হাঁটতে একটা খাদের সামনে চলে এসেছে সে। খাদটা এতটাই গভীর যে একবার কেউ পড়লে আর বেঁচে ফিরতে পারবে না। আর এক পা পেরোলেই ঈশা সেই খাদে পড়ে যাবে। খাদের দিকে এক পা বাড়াতেই ঈশা খাদের দিকে এক পা বাড়াতে যাবে, এমন সময় একটা লোক তার হাত ধরে হ্যাঁচকা টান দেয়। ঈশা বাঁকা হাসলো। সে যা ভেবেছিল ঠিক তাই হলো। লোকটা তাকে এতক্ষণ ধরে ফলো করছিল। আর একটু হলেই তো খাদে পড়ে যায়। লোকটাকে বলতে না দিয়ে তাহলে কি আমি ধরে নেব নিজের বাবার হত্যার প্রতিশোধ নিতে আপনি এসব করছেন? আপনাকে আমার বাবা পাঠিয়েছে আমার উপর নজর রাখতে, তাই না? এসব কি 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 বলছেন? আমি ঠিকই বলেছি, আমি ঠিকই বলছি। আমার বাবাই আপনাকে পাঠিয়েছে। কে কে আপনার বাবা? আমি চিনি না আপনার বাবাকে। যদি তাই হয় তাহলে আপনি এখানে কি করছেন? আ- 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 আমি আমি তো কাজে এসেছিলাম, আপনাকে দেখলাম খাদে। এই ঘন জঙ্গলে আপনার কিসের কাজ? লোকটা আমতা আমতা করতে থাকে। ঈশা তার থেকে 2 কদম পিছিয়ে গেল। হাতের মুঠোয় অতি সন্তর্পণে লুকিয়ে রাখা ব্লেডটা বের করে বাম হাতের কবজিতে ধরল ঈশা। লোকটাকে উদ্দেশ্য করে সে বলল। আমি নিশ্চিত বাবাই আপনাকে পাঠিয়েছে। আপনি যদি আমাকে বাবার কাছে না নিয়ে যান, তা না হলে আমি এক্ষুনি আমার হাতের শিরা কেটে ফেলবো। লোকটা ঘাবড়ে যায়। কি 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 করছেন? আমার বাবা যদি জানতে পারে আমার কোনো ক্ষতি হয়েছে, তাহলে আপনার কি অবস্থা করবে আশা করি জানেন। বেশ, আমি নিয়ে যাব আপনাকে। এদিকে আহিয়ান সকাল থেকে ঈশাকে বাড়ির কোথাও না পেয়ে ঘাবড়ে যায়। তার মায়ের কাছে জানতে পারে ঈশা সকালবেলা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছে। আহিয়ান আসাদকে কল করে ঈশা কোথায় গিয়েছে খোঁজ নিতে বলে। কিছুক্ষণ পর আহিয়ানের ফোনে আসাদের কল আসে। স্যার, সেদিন যে লোকটা নদীতে ঝাঁপ দিয়েছিল, ঘন্টা দেড়েক আগে তার সাথে ঈশা ম্যামকে দেখা গিয়েছে।
লোকটা ঈশা ম্যামকে শহর থেকে বেশ কিছুটা দূরে নিয়ে গেছে। কোথায় নিয়ে গিয়েছে? ঠিকানা দাও আমাকে। লোকটা ঈশাকে একটা পরিত্যক্ত বাড়ির সামনে নিয়ে আসে। বাড়ির পেছনের দরজা দিয়ে তাকে ভেতরে ঢুকায়। একটা ভ্যাপসা গন্ধ নাকে আসে। আবছা আলোয় কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে চিনতে ঈশার বিন্দুমাত্র ভুল হয় না। 15 বছর পর মানুষটাকে দেখছে সে, তাও আবার জীবিত অবস্থায়। ঈশা দৌড়ে তার বাবার কাছে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। হিচকি তুলতে তুলতে সে তার বাবাকে বলল, বাবা, তুমি বেঁচে আছো? তাহলে আমাদের কাছে ফিরে যাওনি কেন? আমাদের কথা কি তোমার একটুও মনে পড়েনি? তিশান আহমেদ হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছেন। তিনি এই মুহূর্তে ঈশাকে এখানে আশা করেননি। ঈশার প্রশ্নের কি জবাব দেবেন তিনি তাই বুঝে উঠতে পারছেন না। এইরকম পরিস্থিতিতে যেন পড়তে না হয়, তাই তো তিনি 15 বছর আগের নিজের মৃত্যুর মিথ্যে নাটক করেছিলেন। অপরাধের সাথে এমনভাবে যুক্ত হয়ে পড়েছিলেন যে সেখান থেকে ফেরা আর সম্ভব ছিল না। সন্তানের প্রতি এত ভালোবাসাও তাকে অপরাধের জগৎ থেকে বের করে আনতে পারেননি। কিন্তু ঈশা আর নিশাকে তিনি চোখের আড়াল করেননি। প্রতিনিয়ত গোপনে তাদের উপর নজর রাখতেন। এতদিনের মাটি চাপা দেওয়া সত্য আজ বেরিয়ে এলো। সবকিছু জানার পর ঈশা যদি তাকে ঘৃণা করতে শুরু করে, তাহলে তিনি কি করবেন? বাবা হয়ে নিজের সন্তানের ঘৃণার পাত্র হয়ে কিভাবে থাকবেন? তিশান আহমেদের ধারণাকে ভুল প্রমাণিত করে ঈশা বলল, আমি জানি বাবা, তুমি মাফিয়া দলের সঙ্গে যুক্ত। তাতে কি হয়েছে বলো তো? তুমি তো আমার বাবা। আমি যে কোনো পরিস্থিতিতেই তোমাকে সমর্থন করব। আহিয়ান যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে সেই পরিত্যক্ত বাড়িটাতে আসে। গাড়ি থেকে নেমে দেখে পুরো বাড়িটা পুলিশ ঘেরাও করে রেখেছে। আশ্চর্যের বিষয় হলো সেখানে তিশান আহমেদও তার সহযোগীরাও রয়েছে, আর তাদের সকলের হাতেই হাতকড়া পরানো। বাড়ির গেটের কাছে এক কোনায় নির্বিকার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে ঈশা। আহিয়ান রাগে ফুঁসতে ফুঁসতে ঈশার কাছে যায়, ঠাস করে ঈশার গালে চড় বসিয়ে দেয়। ছি ঈশা, আমি ভেবেছিলাম তুমি অন্তত তোমার বাবার মতো নও, কিন্তু শেষ পর্যন্ত তুমিও তোমার এই অপরাধী খুনি বাবার সাথে হাত মেলালে। কত নিরপরাধ মানুষের মৃত্যুর কারণ তোমার বাবা, সেই ব্যাপারে কোনো ধারণা আছে তোমার? ঈশা ড্যাব ড্যাব করে আহিয়ানের দিকে তাকিয়ে আছে। এই মানুষটাও আমাকে ভুল বুঝলো? এতদিনেও কি তার আমার প্রতি এতটুকু বিশ্বাস তৈরি হয়নি? একজন পুলিশ অফিসার ঈশাদের দিকে এগিয়ে এলেন, আহিয়ানকে উদ্দেশ্য করে বললেন, স্যার, আপনি এসব কি বলছেন? ঈশা ম্যাম কেন এদের সাথে হাত মেলাবে? তিনি তো উল্টো আমাদের সাহায্য করেছেন তিশান আহমেদকে ধরতে। আহিয়ানের নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে। ভাবছে কেন না বুঝে ঈশার গায়ে হাত তুলল সে। ঈশাকে অবিশ্বাস করা তার ঠিক হয়নি। ঈশা, আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করে দাও। ঈশা তার কথায় কান না দিয়ে বাড়ি চলে এলো। বাড়িতে ঢুকলেই সবাই তাকে একটার পর একটা প্রশ্ন করতে থাকে। সে কোনো কথা না বলে ঘরে চলে এলো। নিজের যেসব জিনিসপত্র ছিল সবই একটা ব্যাগে ভরে নিল ঈশা। শেষবারের মতো ঘরটাতে চোখ বুলিয়ে নিল সে। ঘরের মানুষটাই যখন আমার নয়, তখন এই ঘরে থাকার অধিকার আমার নেই। ঈশা বেরিয়ে যেতে নেবে এমন সময় আহিয়ান ঘরে আসলেন। আহিয়ান বাড়ির সবাইকে সব ঘটনা খুলে বলে ঘরে এসে ঈশাকে এভাবে দেখে ভ্যাবাচেকা খেয়ে যায়। তার হৃদয়ে কোথাও একটা চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। ঈশা, তুমি? চলে যাচ্ছি আপনার জীবন এবং আপনার বাড়ি থেকে। ডিভোর্স পেপার পাঠিয়ে দিন, সাইন করে দেব। একটু থেমে কুহুকে নিয়ে ভালো থাকবেন। কথাটা বলতেই ঈশার গলা কেঁপে ওঠে। আহিয়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে বেরিয়ে যায়। আহিয়ান সেখানেই ঠাই দাঁড়িয়ে থাকে। সে তো এটাই চেয়েছিল, তিশান আহমেদকে উপযুক্ত শাস্তি দিয়ে ঈশাকে তার আর কুহুর জীবন থেকে সরিয়ে দেওয়া। কিন্তু আজ যখন তেমনটাই হচ্ছে, তখন সে খুশি হতে পারছে না কেন? তার হৃদয়ে এটা কিসের তোলপাড় চলছে? কেন তার মন তাকে বারবার বলছে ঈশাকে আটকাতে? তেমনটাই হচ্ছে, তখন সে খুশি হতে পারছে না কেন? তার হৃদয়ে এটা কিসের তোলপাড় চলছে? কেন তার মন তাকে বারবার বলছে ঈশাকে আটকাতে? কেন সে ঈশাকে ছাড়া নিজের জীবন কল্পনা করতে পারছে না? নিশাকে নিয়ে ঈশা তাদের আগের বাড়িটাই চলে এলো। মনে মনে তার একটাই প্রার্থনা, আহিয়ান ভালো থাকুক। রাতের আধার পৃথিবীকে গ্রাস করেছে। শুধু রাত বললে ভুল হবে, এখন গভীর রাত। নিশাচর প্রাণী ছাড়া এই সময়টাই কেউ জেগে থাকে না। তবে আজ নিশাচর প্রাণীদের সাথে পাল্লা দিয়ে জেগে আছে একজোড়া মানব মানবী। একদিকে ঈশা নিজের বাবার চরম সত্যতা জেনে এবং নিজের ভালোবাসা হারানোর শোকে কাতর হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে। অন্যদিকে আহিয়া নিজের অনুভূতির হিসেব কষতে ব্যস্ত। এভাবে 2 দিন কেটে যায়। এই 2 দিনে ঈশা আর আহিয়ান কেউই নিজেদের স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি। পারবেই বা কেমনে? ঈশা আহিয়ানকে নিয়ে আর আহিয়ান ঈশাকে নিয়ে ভাবতে ব্যস্ত।
সকালে মা আর আরিয়া ঈশাদের বাড়িতে আসলেন। আজ আবারও ঈশা আহিয়ানের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, তবে এবার আহিয়ানের স্ত্রী হিসেবে নয়, বরং তার শাশুড়ি মা আর আরিয়ার অনুরোধ রাখতে। 4 দিন পর আরিয়া আর ইরফানের বিয়ে, তাই আহিয়ানের মা আর আরিয়ার অনুরোধ ঈশা ফেলতে পারেনি। তাই আবারও এই বাড়ির চৌখাট পেরোতে হলো তার। ঈশা ভেবেছিল আহিয়ানের মুখোমুখি হবে না সে, আলাদা ঘরে থাকবে আর যতদূর সম্ভব তার থেকে দূরে থাকবে। কিন্তু বাড়ি ভর্তি মেহমান, আলাদা ঘরে থাকলে হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হবে। উপায়ান্তর না দেখে আহিয়ানের ঘরেই যেতে হলো ঈশাকে। ঈশা ঠিক করেছে আরিয়ার বিয়ে হয়ে গেলে তার শাশুড়ি মাকে আহিয়ান আর কুকুর সম্পর্কের ব্যাপারে জানিয়ে সবার জীবন থেকে অনেক দূরে চলে যাবে। ঈশাকে দেখে আহিয়ান যেন দেহে প্রাণ ফিরে পেল। তার হৃদয় জুড়ে শুধু প্রশান্তির হাওয়া বইছে। আজ আরিয়ার গায়ে হলুদ। দেখতে দেখতেই 3টে দিন পেরিয়ে গেছে। এই 3 দিনে আহিয়ান বারবার চেষ্টা করেছে ঈশার সাথে কথা বলতে, কিন্তু ঈশা প্রতিবারই তাকে এড়িয়ে গেছে। আহিয়ান কিছুতেই তার এড়িয়ে যাওয়া মেনে নিতে পারছে না। ঈশার এড়িয়ে যাওয়া তার হৃদয়কে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। ঈশার সাথে একটু কথা বলার জন্য তার মন আনচান আনচান করছে, তবুও আহিয়ান ব্যর্থ। হয়তো এটাই তার প্রাপ্য। ঈশাকে অন্তত সে নিজের চোখের সামনে দেখতে পাচ্ছে, এতেই সে খুশি। ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়ি ঠিক করছে ঈশা। পরনে তার সবুজ পাড়ের হলুদ শাড়ি আর ফুলের গহনা। হালকা সাজেই তার থেকে চোখ ফেরানো দায়। আহিয়ান একটা কাজে ঘরে এসে ঈশাকে দেখে থ মেরে যায়। এক ধ্যানে সে ঈশার দিকে তাকিয়ে আছে। ঈশা আহিয়ানকে খেয়াল করতেই কিছুটা জড়সড় হয়ে নিজের শাড়ির আঁচল ঠিক করে ঘর থেকে বের হয়ে যায়। তা দেখে আহিয়ান মুচকি হাসে, তবে তার হাসি বেশিক্ষণ স্থায়ী হয় না। পকেট থেকে ফোন বের করে কাউকে কল দেয়। অনুষ্ঠান শেষে ছাদে এসো। গায়ে হলুদের পুরো সময়টাই আহিয়ান এক দৃষ্টিতে ঈশার দিকে তাকিয়ে থেকেছে। ঈশা যতবার বিষয়টা খেয়াল করেছে ততবার আহিয়ানের থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করেছে, কিন্তু আহিয়ান সে তো ছাড়বার পাত্র নয়। অর্থাৎ ঈশা নিজের চেষ্টায় ব্যর্থ। ছাদে কুহুর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আহিয়ান। আহিয়ান কি বলবে বুঝতে পারছে না। তা দেখে কুহু তাচ্ছিল্যের সুরে হেসে বলে, ভালোবেসে ফেলেছো ঈশাকে, তাই তো? আমাকে ক্ষমা করো কুহু। কুহু ম্লান হাসে। সব ভালোবাসারই যে পূর্ণতা পেতে হবে এমন তো কোনো কথা নেই। অপূর্ণ ভালোবাসা আছে বলেই মানুষের মনে ভালোবাসা হারানোর ভয় জেগে বসে। ভালোবাসাকে পূর্ণতা দিতে এত লড়াই করে। আমার ভালোবাসা না হয় অপূর্ণই থাক। ভালোবাসার মানুষের খুশির মাঝেই আমার খুশি নিহিত থাক। আহিয়ান ছাদ থেকে নেমে ঘরে এসে দেখে ঈশা ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের গহনা খুলছে। আহিয়ান ঈশার কাছে গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। ঈশা আহিয়ানের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে সর্বশক্তি দিয়ে আহিয়ানের গালে একটা চড় মারে। 1 মাস পর। গত 1 মাসে বদলেছে অনেক সম্পর্ক, পরিবর্তন হয়েছে অনেক সম্পর্কের নাম। আরিয়া আর ইরফান সুখে সংসার করছে। নিশা আর মাহাদির বিয়ে হয়ে গিয়েছে, তারাও সুখে আছে। কুহুরও বিয়ে হয়েছে। ফারহান কুহুর ক্লাসমেট ছিল। কুহুকে মনে মনে ভালোবাসলেও কখনো সে তা প্রকাশ করেনি, কেননা সে জানতো কুহু আহিয়ানকে ভালোবাসে। পারিবারিকভাবে ফারহান আর কুহুর বিয়ে হয়। কুহুও সম্পর্কটাকে মেনে নিয়েছে। তবে ঈশার আর আহিয়ানের সম্পর্ক কেন যেন আগের জায়গায়ই স্থির হয়ে আছে। আরিয়ার বিয়ে হয়ে যাওয়ার পরপরই ঈশা ওই বাড়ি ছেড়ে চলে এসেছিল। এই মুহূর্তে ঈশা জানালা দিয়ে বাইরে বাড়ির গেটের কাছে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এ আর নতুন কিছু না, গত 1 মাস ধরেই এমন হয়ে আসছে। ঈশা জানে রাত 1:30টা পর্যন্ত আহিয়ান এভাবেই দাঁড়িয়ে থাকবেন বাড়ির দিকে একমনে তাকিয়ে। তারপর আবার সকাল 7টার দিকে চলে আসবেন। অফিসে যাওয়ার আগ পর্যন্ত এভাবেই দাঁড়িয়ে থাকবেন। অফিস শেষ হলে আবারও আসবেন। প্রথম প্রথম ঈশার সাথে কথা বলতে আসলেও তার এড়িয়ে যাওয়াতে এখন আর আসেন না। এক দৃষ্টিতে বাড়ির গেটের দিকে তাকিয়ে থাকেন। ঈশাও তার দিকে তাকিয়ে থাকে, তবে সেটা তার অগোচরে। একদিনে মানুষটা অনেক শুকিয়ে গিয়েছে, চোখের নিচেও কালো দাগ পড়েছে। এমন নয় যে ঈশা তাকে ফিরে পেতে চায় না, কিন্তু যতবার সে তার কাছে যেতে চায় ততবার তার মধ্যে তীব্র অপরাধবোধ কাজ করে। একদিকে ঈশার বাবা তার বাবার খুনি। ঈশা মনে করে সে তার সামনে গেলে হয়তো তার পুরনো ক্ষত আবারও তাজা হয়ে উঠবে। অন্যদিকে তার জন্য কুহু তার ভালোবাসা হারালো, এটাও ঈশা মনে করে। এদিকে আহিয়ান দীর্ঘশ্বাস ফেলে। গত 1 মাসের মতো আজও তাকে খালি হাতে ফিরতে হচ্ছে। হয়তো এটাই ঈশার সাথে করা তার অন্যায়ের শাস্তি। আহিয়ান নিজের কাজের জন্য অনুতপ্ত। অপেক্ষা জিনিসটাই হয়তো তার জন্য উপযুক্ত শাস্তি। আহিয়ান জানে না তার এই অপেক্ষার প্রহর কবে শেষ হবে। তবুও আশা রাখে হয়তো একদিন ঈশা তার অপেক্ষার সমাপ্তি ঘটিয়ে তাকে গ্রহণ করবে।
রোজকার মতো আজও সকাল সকাল ঘুম থেকে উঠে জানালার কাছে দাঁড়িয়ে আছে ঈশা আহিয়ানকে দেখবে বলে। কিন্তু কই, তিনি তো আজ আসেননি। সকাল গড়িয়ে দুপুর হলো, তবুও তিনি আসছেন না। মনটা কেন যেন খুব কু গাইছে ঈশার। অবশেষে তিনি এলেন সন্ধ্যা 6টায়। তাকে আসতে দেখে দেহে প্রাণ ফিরে পেল ঈশা। কিন্তু তার একই অবস্থা, কপালে হাতে পায়ে ব্যান্ডেজ কেন? আজ আর কোনো বাধা ঈশাকে আটকাতে পারল না। দৌড়ে গেল সে তার আহিয়ানের কাছে, ঝাপটে জড়িয়ে ধরল তাকে। আশেপাশের মানুষ যে তাদের দিকে আর চোখে তাকাচ্ছে সেদিকে ঈশার কোনো খেয়াল নেই। সে ব্যস্ত আহিয়ানের বুকে নিজের আশ্রয় খুঁজতে। 1 সপ্তাহ পেরিয়ে গেছে আহিয়ানের অ্যাক্সিডেন্টের। এখন তিনি মোটামুটি সুস্থ। আজ ঈশা আবার বিয়ের কনের সাজে সাজল। ড্রয়িং রুমের সোফায় আহিয়ানের পাশে বসে আছে ঈশা। কিছুক্ষণ আগেই তারা দ্বিতীয়বারের মতো বিয়ে নামক পবিত্র বন্ধনে আবদ্ধ হয়েছে। তবে এবার কারো জোড়াজুড়িতে নয়, বরং স্বেচ্ছায়। আহিয়ান ঈশার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন। ভালোবাসি। নিজের লেখা ডায়েরিটা বন্ধ করে রাখলো ঈশা। অজান্তেই কয়েক ফোঁটা অশ্রুকণা বিসর্জন দিল। 7 বছর পেরিয়ে গিয়েছে আহিয়ান আর ঈশার একসাথে পথ চলার। তবে এখন আর তারা একা নেই, তাদের সাথে যুক্ত হয়েছে নতুন প্রাণ। আজই আহিয়ান আর ঈশার ছেলে ঈশানের স্কুলের প্রথম দিন। আহিয়ান ঈশানকে নিয়ে স্কুলে গিয়েছে। ঈশা, তুমি কাঁদছো কেন? চিরপরিচিত কণ্ঠস্বর শুনে ঈশা 7 মাসের ভারী পেট নিয়ে উঠে দাঁড়ায়। আহিয়ানের দিকে ফিরে মুচকি হাসে। আপনারা এসে পড়েছেন? ঈশান কোথায়? সে তো বাড়ি এসেই তার দাদিয়ার কাছে ছুটেছে। কিন্তু তুমি কাঁদছিলে কেন? ঈশা ডায়েরিটা আহিয়ানকে দেখায়। অনেকদিন পর ডায়েরিটা চোখে পড়লো। আহিয়ান মুচকি হেসে ঈশাকে জড়িয়ে ধরে। ঠিক সেই